চলো আমরা আজকে মিসলেনিয়াসের বেশ কিছু অঙ্ক করব আবার, ঠিক আছে? যেমনভাবে করছিলাম অনেক দিন বাদে আবার তোমাদের সবার সাথে দেখা। চলো ফার্স্ট অঙ্কর দিকে এগিয়ে যাই। জায়গাটা অনেক কমে গেছে। আচ্ছা, আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের চেয়ে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ওই পার্কের বাহুর দৈর্ঘ্যের থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে কোয়েশ্চেনটা কি বলেছে আমাদের? সেটা বলেছে যে আমাদের কাছে কি আছে না, একটা বর্গক্ষেত্রকার পার্ক আছে। তাহলে বর্গক্ষেত্রকার পার্ক এরকম ছিল। সেই বর্গক্ষেত্রকার পার্ক থেকে কি হলো না, ওই পার্কের চেয়ে দৈর্ঘ্যের চেয়ে 5 মিটার বেশি। তার মানে যেটা যদি আমাদের কাছে যদি এটা এক্স থাকতো, এক্সের থেকে 5 মিটার বেশি একটা আছে। আরেকটা পয়েন্ট বলেছে বাহুর দৈর্ঘ্য 3 মিটার কম, মানে হচ্ছে এক্স মাইনাস 3। অর্থাৎ বর্গক্ষেত্রকার পার্কের যদি একটি বাহুর দৈর্ঘ্য এক্স বলে দেয়, তাহলে সেটা থেকেই একটা আয়তক্ষেত্রকার পার্ক তৈরি করা হচ্ছে, যেটার দৈর্ঘ্য বলে দিচ্ছে এক্স প্লাস 5 আর প্রস্থ বলে দিচ্ছে এক্স মাইনাস 3। এবার বলেছে যে বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 কম। কার ক্ষেত্রফল? সেটাই হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সেটাই সমান সমান কি বলেছে যে এটার যে ক্ষেত্রফল, যেটা আমরা জানি হচ্ছে এক্স স্কোয়ার হয়, তাহলে এক্স স্কোয়ার তার দ্বিগুণ মানে 2x স্কোয়ার, তার থেকে কত কম? 78 কম। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বার করলেই আমরা কি পাবো? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের বেসিক অঙ্ক। ঠিক আছে, চলো এবার এই অঙ্কটাকেই আমরা মিসলেনিয়াসে করছি, মানে সেটাকে আমাদের লিখে লিখে করতে হবে। তো চলো আমরা শুরু করি, ধরাধরি শুরু করি। যে ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কত লিখতে পারি আমরা? এক্স মিটার লিখতে পারি। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা সমান কত হবে? দৈর্ঘ্য যেটা বলা আছে বর্গক্ষেত্রের তার স্কোয়ার, মানে হচ্ছে এক্স এর স্কোয়ার করলাম, এক্স স্কোয়ার বর্গ মিটার পেয়ে গেলাম। এবার কি বলেছে? আয়তক্ষেত্রকার যে বাগান, আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য এক্স এর থেকে 5 মিটার বেশি। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হয়ে গেল? এক্স এর সাথে আমরা 5 যোগ করে দিলাম, এটা ইউনিট হচ্ছে মিটার, কারণ দৈর্ঘ্যের ইউনিট মিটার, ক্ষেত্রফলের ইউনিট আমরা বর্গ মিটার লিখব। এবার আমরা কি করব? একটা স্লাইড নিয়ে নেব, নিয়ে আয়তক্ষেত্রের প্রস্থ কত মিটার কম আছে? সম্ভবত 3 মিটার কম। 3 মিটার কম, 3 মিটার কম। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান এক্স মাইনাস 3 মিটার হয়ে গেল। এবার আমরা ডাইরেক্ট প্রশ্নানুযায়ীতে ঢুকে যাচ্ছি। প্রশ্নানুযায়ী এখানে আরেকটা লাইন যদি কেউ লিখতে চাও যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান
এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ এটাও লিখে দেখাতে পারো। প্রশ্নানুযায়ী এক্স প্লাস ফাইভ যেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু এক্স মাইনাস থ্রি যেটা হচ্ছে প্রস্থ, সেটাই হচ্ছে দ্বিগুণ অফ কার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 কম। তাহলে 2x² মাইনাস 78। তাহলে এবার আমরা গুণ করছি, কত হয় x² প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 ইজ ইকাল টু 2x² মাইনাস 78। যতগুলো x² আছে সবাইকে আমরা একদিকে নিয়ে চলে আসছি। তাহলে কি হয়ে যাচ্ছে, এই x²টাকে যদি ওদিকে নিয়ে চলে যাই তাহলে কি হয়ে যাবে, x² মাইনাস, আচ্ছা এখানে আমরা নর্মালি একটা স্টেপ লিখে নিই আগে, x² 5x মাইনাস এটা করে কত পাচ্ছি 2x মাইনাস 15 সমান সমান হচ্ছে 2x² মাইনাস 78। এটা আমরা পেলাম। এখান থেকে কি পাবো, এখান থেকে পেয়ে যাবো হচ্ছে x²টাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে x² মাইনাস 2x, এই 78টা ওদিকে চলে গেল, তাহলে কত পেয়ে যাব 63 পেয়ে যাব, সেটাও মাইনাসে, কারণ আমি সবকটাকে কি করছি ওদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 2x² থেকে x² মাইনাস হলো, তাহলে x², 2xটা ওদিকে গেলে মাইনাস 2x, আর প্লাস মাইনাস 15 ওদিকে গেলে প্লাস 15 হয়ে যাবে, তাহলে মাইনাস 78 প্লাস 15 কত হয় মাইনাস 63, সেটাই সমান 0। এবার আমরা কি করতে পারবো, যেমনভাবে মিডল টার্ম ফ্যাক্টর করি, মাইনাস 9x প্লাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। সেখান থেকে আমি কি লিখতে পাচ্ছি, x কমন নিলে x মাইনাস 9 প্লাস 7, সেখানেও পাচ্ছি x মাইনাস 9 ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 9 একটা রাখলাম, পরেরটা পেলাম x প্লাস 7 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা কি লিখব, চলো আবার স্লাইড নিয়ে নিলাম, নিয়ে লিখতে পারি যখন দুটি সংখ্যার গুণফল 0 হয় তখন তাদের মধ্যের যে কোনো একটি সংখ্যা 0 হতেই হবে। কারণ দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাদের মধ্যে যে কোনো একটি সংখ্যা 0 হতেই হবে। তাহলে কি কি পেয়েছিলাম, x মাইনাস 9 আর x প্লাস 7, তাহলে লিখবো এরম ভাবে, হয় x মাইনাস 9 ইকুয়াল টু 0 অতএব x ইকুয়াল টু 9, অথবা x প্লাস 7 ইকুয়াল টু 0 অতএব x ইকুয়ালস টু মাইনাস 7। এরপর একটা স্টেটমেন্ট লিখতে হবে, x ইকুয়ালস টু মাইনাস 7 গ্রহণ যোগ্য নয়, কারণ দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক হতে পারে না। অতএব বর্গক্ষেত্রের, অতএব এখানে করে দাও, অতএব x ইকুয়ালস টু 9। ঠিক আছে, এবার আমরা এখানে কি বলেছিলাম যে যখনই আমরা মিসলেনিয়াসের অঙ্ক করব আমরা অবশ্যই কি করব, উত্তর কথাটা লিখব। তাহলে উত্তর কি হবে, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার। ঠিক আছে, আশা করি আমি সবাইকে ক্লিয়ার করতে পারলাম যে প্রত্যেকটা পুরো কোয়েশ্চেনটা দেখো 3 পাতা প্রায় কোয়েশ্চেনটা লেগে গেল করতে। ভালো করে দেখে নাও, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য x মিটার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আছে, দৈর্ঘ্যের স্কোয়ার মানে x স্কোয়ার, ইউনিটটা হচ্ছে বর্গমিটার। এবার হচ্ছে আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য কি আছে, বর্গক্ষেত্রের বাগানের চেয়ে 5 মিটার বেশি, তাই জন্য সেটা হচ্ছে x প্লাস 5 হয়ে গেল। সেম ভাবে প্রস্থ কি আছে 3 মিটার কম, তাই জন্য সেটা কি হচ্ছে x মাইনাস 3 হচ্ছে।
তাহলে প্রশ্নানুযায়ী কি করতে পারলাম, দুটোর ক্ষেত্রফলকে আমরা ইকুয়াল করলাম, যে এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস থ্রিটা সেটাই বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 কম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এইভাবে মিডিল টার্ম ফ্যাক্টর করলাম, করে আমরা এটাকে এইভাবে সাজিয়ে নিলাম। নেবার পরে কি করলাম, নেবার পরে লিখলাম যে যখন দুটি সংখ্যার গুণফল 0 হয় তখন তাদের মধ্যে যে কোনো একটি সংখ্যা 0 হতেই হবে, কারণ যদি একটা 0 না হয় তাহলে তুমি গুণফল কোনোদিন 0 পেতেই পারো না। ঠিক আছে, তাহলে একটা যেই 0 হয়ে গেল, তাহলে হয় এক্স মাইনাস নাইন সমান 0, তাহলে এক্স এর ভ্যালু কত এলো 9, অথবা এক্স প্লাস 7 সমান 0, তাহলে এক্স এর ভ্যালু কত এলো -7। তাহলে -7 কি হচ্ছে, গ্রহণযোগ্য নয়, বানানটা ভুল আছে যাই হোক, গ্রহণযোগ্য নয়। তাই জন্য কি হচ্ছে, দৈর্ঘ্য আমরা কোনোদিন ঋণাত্মক নিতে পারবো না, তাই জন্যই সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে সেই জন্য আমরা এক্স এর ভ্যালু কত নিচ্ছি, এক্স এর ভ্যালু 9 নিচ্ছি, অর্থাৎ বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি, সেটা হচ্ছে 9 মিটার পাচ্ছি। আশা করি ক্লিয়ার, যারা আছো প্রত্যেকের কাছে ক্লিয়ার আশা করি। অরিন্দম দা প্রণাম। আচ্ছা, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। আচ্ছা, এটা আমাদের কিসের অঙ্ক, এটা আমাদের হচ্ছে একটা মেনসুরেশনের অঙ্ক বা পরিমিতির অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্ককে কি বলা আছে দেখো, ঘনকাকৃতি একটা সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটার 1/3 অংশ জলপূর্ণ থাকে। ঠিক আছে, তার মানে আগে একটা চৌবাচ্চা ছিল, সেই চৌবাচ্চাটার মধ্যে কি হলো 1/3 অংশ আমরা জল কি করলাম না, 1/3 অংশ এখন জলপূর্ণ আছে, তার আগে আমরা এখান থেকে কি করেছি 64 বালতি জল তুলে নিয়েছি। এবার জানতে চেয়েছে চৌবাচ্চাটার যদি একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হয় তাহলে বালতিতে কত লিটার জল ধরে পার বালতিতে। 1 মিনিট, হ্যাঁ। তাহলে আমরা কি দেখছিলাম যে 64 বালতি যখন জল তুলে নিচ্ছে তারপরে কতটা জল রয়ে যাচ্ছে, 1/3 অংশ জল তাতে রয়ে যাচ্ছে। এবার বলে দিচ্ছে কি চৌবাচ্চাটার একটা ধারের দৈর্ঘ্য আমাকে কি বলা আছে 1.2 মিটার, যেহেতু এটা ঘনক তাই জন্য কি হবে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্যই কি হবে সেম হয়ে যাবে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটাকে বলি সেটা আমাদের সেম। জানতে চেয়েছে প্রতিটা বালতিতে কত লিটার জল ধরে, অর্থাৎ যে 64 লিটার বালতি তোলা হয়েছে, 64টা বালতি তোলা হয়েছে, সেই প্রত্যেক বালতিতে কতটা করে জল ধরছে সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। আশা করি কোয়েশ্চেনটা পরিষ্কার হয়েছে প্রত্যেকের কাছে। চলো আমরা এবার অঙ্কটায় চলে আসি যে কিভাবে আমরা অঙ্কটাকে লিখবো বা কিভাবে করব। চলো দেখা যাক। তাহলে কি বলেছে আমাদের, বলা আছে যে ঘনকাকৃতি চৌবাচ্চার, তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য, একটি ধারের দৈর্ঘ্য, ঘনকাকৃতি চৌবাচ্চার একটা ধারের দৈর্ঘ্য কত আছে 1.2 মিটার আমাদেরকে বলা আছে। তাহলে আমাদের কতটা জল ধরে, জল কিসে জল ধরে যখনই আমরা দেখব তখনই আমাদের কি করতে হবে যে কোনো রকমে তার আয়তনটাকে বের করে নিতে হবে, রাইট। তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চাটির আয়তন, ঘনকাকৃতি চৌবাচ্চাটির আয়তন সমান সমান কি হবে, যে দৈর্ঘ্যের আমরা কি করে দেবো দৈর্ঘ্যের কিউব করে দেবো, অর্থাৎ 1.2 আছে তার আমরা কিউব করে দেবো। তাহলে এটার ইউনিট কি হবে ঘন মিটার, রাইট। তাহলে বোঝা গেল যে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে যে ঘনকাকৃতি চৌবাচ্চার একটা ধার বলা ছিল, সেখান থেকে আমরা কি পেয়ে গেলাম যে টোটাল চৌবাচ্চাটার মধ্যে আয়তন কত আছে চৌবাচ্চাটা সেটা আমরা বার করে নিতে পারলাম। ঠিক আছে, এবার
আমরা চৌবাচ্চাটার এখানে আয়তন যেহেতু 1.2 কিউব, এটাকে অনেকে করেও নিতে পারো ডাইরেক্টলি। যদি না করতে চাও তাহলে কি করতে পারো, যে এরকমও রেখে দিতে পারো। চলো আমরা করেই নিই। কি করে পাবো? 12 স্কোয়ার করলে কত হয়? 144। তাহলে 144কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 1728, তাই তো? 1728। কিন্তু যেহেতু এখানে পয়েন্ট আছে, পয়েন্ট 3টে ঘর আগে চলে আসবে, তাহলে 1.728 ঘন মিটার। রাইট, এটা আমরা পেয়ে গেলাম। যদি ক্যালকুলেশনে কিছু ভুল হয় একটু বলে দিও তোমরা, ঠিক আছে? ওকে, এবার আছি, ধরি সমস্ত চৌবাচ্চাটির সমান সমান হচ্ছে 1 অংশ জল ধরে। তাহলে কি আছে? সমস্ত চৌবাচ্চায় কি আছে? 1 অংশ জল ধরে আমরা ধরে নিলাম। এবার কি আছে? 1/3 অংশ জল অবশিষ্ট আছে, তাহলে কি এখান থেকে কি পাবো? জল তোলা হয়েছে। কতটা জল তোলা হয়েছে? 1 মাইনাস 1/3 করে দিলাম। কোশ্চেনটা কি আছে? তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে, তাহলে 1/3 অংশ জল অবশিষ্ট আছে। তাহলে জল তোলা হয়েছে কতটা? 1 মাইনাস 1/3 মানে 2/3 অংশ জল তোলা হয়েছে। রাইট, এই যে 2/3 অংশ জলটা তোলা হয়েছে, এটাই 64টা বালতি দিয়ে তোলা হয়েছে, তাই তো? এই 2/3 অংশ জলটাকেই 64টা বালতি দিয়ে আমাদের তোলা হয়েছে। তাহলে আমরা এরপরে কি লিখতে পারছি দেখো, তাহলে চৌবাচ্চাটির দুয়ের তিন অংশ সমান সমান কত হচ্ছে? 2/3 ইন্টু 1.728। এটা লিখতে পারি। এটা কিসে পাবো চৌবাচ্চাটির? এটা হচ্ছে ঘন মিটারে পাবো, ঠিক আছে? তাহলে এটাকে করলে কত পাই আমরা? 3 দিয়ে যদি এটাকে কাটাকুটি করি, 3 দিয়ে কাটলে কত হয়? 3 5 15, 2 2, 3 7 21, 3 6 18, 576 পেলাম। 576কে যদি ডাবল করা হয়, 76 ইন্টু 2 হচ্ছে 152, 152 আর 1000 মানে হচ্ছে 1152। এত ঘনমিটার কি হয়েছে? এত ঘনমিটার আয়তনে যতটা জল ধরে সেই জলটাই আমাদের কি হয়েছে না তোলা হয়েছে। রাইট, এবার আমরা কি জানি যে 1 ঘনমিটার সমান সমান কি জানি? 1000 লিটার, তাই তো? আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার। তাহলে 1.152 ঘনমিটার সমান সমান কি হবে? 1000 ইন্টু 1.152 করে দিলাম। করলে কত পাবো? 1152। এটা কিসে পেয়ে যাব? এটা পেয়ে যাব হচ্ছে লিটারে, ঠিক আছে? তাহলে 64টি বালতিতে জল ধরে, কত জল ধরে? এই 1152 লিটার জলই তো আমাদের তোলা হয়েছে। তাহলে 64টি বালতিতে জল ধরে 1152 লিটার। একটি বালতিতে জল ধরে কত হবে? 1152 ডিভাইডেড বাই 64 লিটার, ঠিক আছে? তাহলে 1152 64 দিয়ে যদি করা যায়, 64 দিয়ে করলে 64 640, আচ্ছা 640 এখানে কাটলো, 640 আর 15 মানে হচ্ছে যে এখানে এলো 1 মানে 640, আরো 512 পড়ে থাকছে মানে 64 ইন্টু 8 512, তার মানে 640 আর আরো 8 চলে গেল, তাহলে 18 লিটার। কোনো অসুবিধা আছে কারুর? ঠিক আছে, এবার আমরা কি লিখব? এবার আমরা উত্তর লিখব। তাহলে কি লিখব তাতে? প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে, ঠিক আছে? কারুর কোনো অসুবিধা?
ক্লিয়ার তো সবার? যারা আছো সবাই একটু রেসপন্স করো প্লিজ। আমি কারোর নাম যদিও দেখতে পাচ্ছি না, তো তোমরা যারা আছো সবাই একটু রেসপন্স করো প্লিজ। ওকে, চলো পরের অঙ্কটায় যাই। ভাই তোমার মেসেজ দেখলাম। আচ্ছা, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। ঠিক আছে, তো তাহলে এই টাইপের অঙ্কতে কি বলা আছে যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর, অর্থাৎ টাকাটা আমাদের কাছে টাকা আমাদের কাছে বলা নেই, যে কত টাকা আছে সেটা বলা নেই, কিন্তু এটা বলা আছে যে তুমি একবার 10% হারে তুমি কি করেছো, একবার চক্রবৃদ্ধি সুদ লাগিয়েছো, আবার 10% হারেই 3 বছরের তুমি সরল সুদ বার করেছো। যে দুটো সুদ বেরিয়েছে তাদের দুজনের মধ্যের অন্তরটা তোমায় বলে দিয়েছে হচ্ছে 930 টাকা। ঠিক আছে, তো তাহলে চলো আমরা কি করব, ধরি মূলধনের পরিমাণ, ধরি মূলধনের পরিমাণ, পরিমাণটা কত, পরিমাণটা হচ্ছে x টাকা। ঠিক আছে, তাহলে মূলধন আমার এখানে বার করতে দিয়েছে, তাই মূলধন জানি না, তাই মূলধনের পরিমাণকে আমরা করে নিলাম কত, x টাকা। তাহলে বার্ষিক সরল সুদে, বার্ষিক 10% সরল সুদ লিখে নাও এখানে, বার্ষিক 10% হারে সরল সুদের পরিমাণ। সরল সুদের পরিমাণ আমরা কি পাবো, আমরা জানি ফর্মুলাটা কি, সুদ সমান সমান কি আছে, মূলধন ইন্টু সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই করলে কি পাবো, 100 পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, এখান থেকে মূলধন কত বলে দিয়েছে আমায়, মূলধন বলে দিয়েছে হচ্ছে x, সেখান থেকে আমি সরল সুদের হার কত পেয়েছি 10, আর সময় কত পেয়েছি 3 বছরে 3 ডিভাইডেড বাই 100 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 10 দিয়ে এটা কেটে দিলাম, তাহলে পেয়ে গেলাম হচ্ছে 3x/10 টাকা। এটা কি পেলাম, এটাই পেয়ে গেলাম হচ্ছে সুদের অ্যামাউন্ট, যেটা সরল সুদে কাউন্ট করা হয়েছে। রাইট, তাহলে যেই সরল সুদ পেয়ে গেলাম, এরপরে কি পাবো, আমাদের চক্রবৃদ্ধি সুদটাও বার করতে হবে। তাহলে চলো পরের পাতায় চলে যাই। বার্ষিক 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা আমরা কি পাই, আমরা ফর্মুলাটা কি জানি, ফর্মুলাটা হচ্ছে যে অ্যামাউন্ট যেটা, সেটা অ্যামাউন্টের বাংলা কি, সবৃদ্ধি মূল বোধহয়, সবৃদ্ধি মূল। ঠিক আছে, সবৃদ্ধি মূল বা এটাকেই আমরা অ্যামাউন্টের এ বলছি, সেটাই সমান সমান কি, সেটাই সমান সমান হচ্ছে মূলধন ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস কি আছে, সুদের হার ডিভাইডেড বাই 100, মাথায় কে থাকছে, মাথায় থাকছে হচ্ছে বছর। এটা বেরোতো কি, এটা হচ্ছে সবৃদ্ধি মূল বেরোতো। যদি আমাকে চক্রবৃদ্ধি সুদ বার করতে হয়, তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা কি করছি, মূলধনটাকে আমরা মাইনাস করে দিচ্ছি, আর এখানটাকে আমরা লেখাটাকে চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করে নিয়ে আমরা কি করে নিচ্ছি, সুদ করে নিচ্ছি। ঠিক আছে, এটা কোন সুদ, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সেটাই সমান সমান কি, মূলধন প্লাস 1 প্লাস সুদের হার বাই 100 টু দি পাওয়ার বছর মাইনাস মূলধন। রাইট, তাহলে মূলধনের ভ্যালু কত আছে, এখানে x আছে,
সেখান থেকে 1 প্লাস 10/100, তার মাথায় কে থাকছে, মাথায় থাকছে 3 অর্থাৎ কিউব। সেখান থেকে আবার কাকে বাদ দিচ্ছি, মূলধন এক্স কে বাদ দিচ্ছি, রাইট। তাহলে এখান থেকে কি করতে পারি, এক্স কে কমন নিতে পারি। কমন যদি নিয়ে নিই, কে থাকছে এখানে, আচ্ছা এক্স কমন নেওয়ার আগে, না কমন নিয়েই নি, 1 প্লাস 10/100, তার মাথায় থাকছে হচ্ছে কিউব -1, এটা কমন নিয়ে করতে পারি। এবার এখান থেকে কি পেয়ে যাব, এখান থেকে এক্সটা বাইরে রাখলাম, ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস, দেখো তো এখানে 10 দিয়ে যদি এটাকে কেটে দাও, তাহলে এটা 1 প্লাস না লিখে ডাইরেক্ট আমরা 11/10 করে নিতে পারি। 11/10 এর কিউব, 11/10 এর কিউব -1, তাহলে এখান থেকে কি পেয়ে যাবে, এখান থেকে পেয়ে গেলে হচ্ছে এক্স ইন্টু 11 কিউব কত হয়, 11 কিউব হচ্ছে 1331, 1331, তাই তো। তাহলে 1331 বাই একের পরে 3টে শূন্য -1 করে আমরা কত পাচ্ছি, 331x ডিভাইডেড বাই 1000 পেয়ে যাচ্ছি। তাহলে আগেরটাই আমরা কি পেয়েছিলাম, চক্রবৃদ্ধি সুদ আমরা এখানে কত পেলাম, 331x বাই 1000, আর সরল সুদ কত পেয়েছিলাম, সরল সুদ পেয়েছিলাম হচ্ছে 3x/10। এবার কি বলেছে, যে দুটোর অন্তর বলেছে আমায় 930 টাকা। তাহলে আমরা কি করতে পারি, এবার আমরা প্রশ্নানুযায়ী লিখে নিই। প্রশ্নানুযায়ী দেখো, চক্রবৃদ্ধি সুদের ভ্যালু অলওয়েজ সরল সুদের থেকে বেশি হয়, তাই জন্য চক্রবৃদ্ধি সুদে 331x বাই 1000টাকে আগে লিখব, 331x বাই 1000 মাইনাস 3x/10, সেটাই সমান কার সমান হচ্ছে 930 টাকার সমান। তাহলে এখান থেকে কি পাবো, 1000 আমাদের এলসিএম চলে এলো, ওপরে কি পেয়ে যাচ্ছি, ওপরে পেয়ে যাচ্ছি হচ্ছে 331x মাইনাস 10কে 100 দিয়ে গুণ করলে, তাহলে এখানে পেয়ে গেলে হচ্ছে 300x, সেটাই সমান সমান হচ্ছে 930। এখান থেকে কি পেলাম, 31x বাই 1000 সমান সমান 930। তাহলে এখান থেকে যদি x এর ভ্যালু চাই, তাহলে 930 ইন্টু 1000 হয়ে গেল, ডিভাইডেড বাই 31 চলে এলো। তাহলে 930 ইন্টু 1000 ডিভাইডেড বাই 31, তাহলে কাটাকুটি করলাম, 30 এলো, 30কে যদি 1000 দিয়ে গুণ করি, x এর ভ্যালুটা আমরা কত পেয়ে গেলাম, 30,000 টাকা। তাহলে এবার আমরা কি করব, উত্তর লিখব, মূলধনের পরিমাণ, মূলধনের পরিমাণ কত না 30,000 টাকা। ঠিক আছে, এখানে এই চিহ্নটা দেওয়ার দরকার নেই আর। মূলধনের পরিমাণ কত, 30,000 টাকা। ঠিক আছে, আশা করি অঙ্কটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। অঙ্কটা বিশাল জায়গা নিচ্ছে। আচ্ছা, তাহলে 3টে অঙ্ক আপাতত তোমাদের সামনে ক্লিয়ার হলো। কারুর কোনো আশা করি ডাউট নেই, বা ডাউট থাকলে তারা একটু রেসপন্স করো। ঠিক আছে, চলো পরের অঙ্কেতে যাচ্ছি। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, এটা একটা ত্রিগোনোমেট্রির অঙ্ক, আমাদের মিসলেনিয়াস মেন্সের ট্রিগোনোমেট্রিও আছে, তাই ট্রিগোনোমেট্রির অঙ্ক আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ট্রিগোনোমেট্রির অঙ্কের মেনলি যেটা দেওয়ার চান্স, হাইট অ্যান্ড ডিস্টেন্স যেটা আছে সেটা থেকেই দেওয়ার চান্সেস বেশি, তাই জন্য এটা এখানে একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক তোমাদের দেখানো হচ্ছে। দেখো কি বলেছে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। তাহলে আলটিমেটলি কি দেখা গেল, যে ধরো তোমার এটা একটা স্তম্ভ আছে, সেই স্তম্ভের কি বলা আছে, ধরো সূর্য এই পয়েন্টে আছে, এবার সূর্য থেকে যখন তুমি দেখছো কোন অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছো, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন তুমি দেখছো, তাহলে ছায়ার দৈর্ঘ্য যা আছে, ছায়া এটা হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলটাও 45 হবে। কেন, কারণ হচ্ছে যে সূর্যের প্যারালাল হচ্ছে এটা লাইন, এই অ্যাঙ্গেলটা যদি তোমার 45 ডিগ্রি হয়, মানে ছায়াটা এইভাবে পড়ে, তাহলে এটার সাথে এটা কি একান্তর কোণ হয়, তাই এটাও
45 ডিগ্রি হয়ে গেল। এরপরে কি বলেছে, যদি উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে উন্নতি কোণ 30 ডিগ্রি মানে কি, 30 ডিগ্রিটা এরকম ফ্ল্যাট গোছের দেখতে হয়, তাহলে 30 ডিগ্রি এখানে হলো 30 ডিগ্রি, কারণ এই লাইনটা থেকে এই লাইনটা অবধি কত আছে 30, মানে আমি যদি কালার চেঞ্জ করে দেখাই, এখান থেকে এটা বলে দিয়েছে 30, তার মানে এটাও কত এসে গেল 30 এসে গেল। আরেকটা পয়েন্ট বলেছে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে কত হয় 60 মিটার বেশি, তাহলে এখান থেকে এটার যে ডিস্টেন্স সেটাই আমাকে কত বলে দিয়েছে কোশ্চেনে, 60 মিটারটা বলে দিয়েছে। কোনখান থেকে কতটা 60 মিটার, এখান থেকে এতটা, রাইট। তাহলে এটাই আমার ডায়াগ্রামটা এরকম দেখতে হবে। এবার এই ডায়াগ্রামটা থেকেই আমরা অঙ্ক শুরু করব। নাম দিয়ে দিই আমরা, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি, পরপর আমরা 4টে নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা অঙ্কটাতে কি লিখতে পারি, যে এ বি হচ্ছে আমাদের স্তম্ভ, এ বি হচ্ছে স্তম্ভ, রাইট। এবার কি বলা আছে, উন্নতি কোণ, সূর্য কোন পয়েন্টে রেখেছি আমরা, এ পয়েন্টে সূর্যটাকে রেখেছি, 45 ডিগ্রি এখানে হয়েছে আর 30 ডিগ্রি এখানে হয়েছে, তাহলে কি বলা আছে, যে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা এখানে দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, রাইট, দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। ট্রায়াঙ্গেলের কি কি দেখতে পাচ্ছি, যে এখানে এই যে ট্রায়াঙ্গেল একটা দেখছি এবিসি ট্রায়াঙ্গেল, আর আরেকটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি এবিডি ট্রায়াঙ্গেল, তাই তো। তাহলে আমরা প্রথম যদি ট্রায়াঙ্গেলটাকে দেখি, অতএব ট্রায়াঙ্গেল কি লিখছি, এবিসি থেকে পাই, এবিসি থেকে পাই, এবিসি থেকে পাই, কি পাচ্ছি দেখো, এবি বাই কি পাচ্ছি বিসি, এবি বাই বিসি। এবি হচ্ছে কি, এটা একটা কি আছে, এটা লম্ব, মানে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের কি পাই, লম্ব বাই ভূমি, সেটাই সমান কি হচ্ছে, সেটাই সমান হচ্ছে tan 45 ডিগ্রি বলতে পারি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে এবি বাই বিসি সমান সমান 1 বলতে পারি, কারণ tan 45 এর ভ্যালু 1 হয়, অর্থাৎ এবি সমান সমান কি হয়ে গেল, বিসি হয়ে গেল। অতএব এবি এবং বিসির ভ্যালু আমাদের কাছে অলরেডি জানা হয়ে গেল, ঠিক আছে। আমাদেরকে বার করতে কি বলেছে, স্তম্ভটির উচ্চতা বার করতে বলেছে, অর্থাৎ এবি আমাদের যে স্তম্ভ, সেই এবির হাইটটাই আমাদেরকে বের করতে বলেছে। এবার আবার কি করছি, আবার একটা ত্রিভুজ নিচ্ছি, কি ত্রিভুজ নিচ্ছি, সেটা হচ্ছে এ বি, আরেকটা কি নিয়ে নিচ্ছি, এ বি ডি। সুতরাং ত্রিভুজ এ বি ডি থেকে পাই, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, কি পাচ্ছি ত্রিভুজ এ বি ডি থেকে, প্রথমে ত্রিভুজটা আছে কত, এ বি বাই কি পাচ্ছি, এ বি থেকে পাচ্ছি, এবার হচ্ছে বিডি রাখতে পারি তলায়, ঠিক আছে, কারণ বিডি হচ্ছে টোটাল লেন্থটা। তাহলে এ বি বাই বিডি সমান সমান কি লিখতে পারি, সমান সমান লিখতে পারি হচ্ছে আমি কি লিখতে পারি, স্তম্ভটির উচ্চ, আচ্ছা সমান লিখতে পারি tan 30, লিখতে পারি tan 30। এখান থেকে আমি কি পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাব হচ্ছে এবিটাকে এবির মতো রাখলাম, তলায় দেখো বিডি আছে, বিডিকে আমি কিভাবে ভেঙে লিখতে পারি, বিসি প্লাস 60 লিখতে পারি, কারণ বিডিটার মধ্যে কে আছে, বিসিও আছে, সিডিও আছে। বিসির ভ্যালু অলরেডি আমায় দেওয়া আছে বিসির, আর সিডির ভ্যালুটা কত দেওয়া আছে, 60 দেওয়া আছে, তাই জন্য এবি বাই বিসি করে আমি লিখলাম হচ্ছে বিসি প্লাস 60। tan 30 ভ্যালু কত, tan 30 ভ্যালু হচ্ছে 1/√3, রাইট, 1/√3 পেয়ে গেলাম। এখান থেকে কি পেয়ে যাব, এখান থেকে দেখো এবির আমাকে জানতে চেয়েছে, তাই এবিটাকে রেখে দিলাম, তলায় কি রাখতে পারছি, দেখো বিসি সমান সমান এবি পেয়েছি, তাহলে এখানে বিসির জায়গায় আমি এবি লিখে দিচ্ছি। এখানে কি বলতো, এখানে ডান দিকে জায়গা নেই, নইলে এখানে ডান দিকে একটা যেহেতু বলে একটা শব্দ লিখে দিও, যেহেতু এবি, এই যেহেতু এবি সমান সমান বিসি, তাই জন্যই আমি বিসির ভ্যালুটা এখানে এবি প্লেস করতে পারছি। তাহলে এবি প্লাস 60 ডিগ্রি, বা এই 60 ডিগ্রি নয়, এবি প্লাস 60, সেটাই সমান কি পেয়ে যাচ্ছি, 1/√3 পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা কি করতে পারি, ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে কি পাবো, √3ab ইজ ইকাল টু এবি প্লাস 60 পেয়ে গেলাম। এখান থেকে মাইনাস করে নিলাম, তাহলে √3ab মাইনাস এবি
ইজিক্যাল টু কি পেলাম 60 পেলাম। দেখো √3 থেকে এবি তুমি নর্মালি বিয়োগ করতে পারো না, তাই জন্য তোমাকে কি করতে হবে এবি কমন নিতে হবে। তাহলে এবি কমন নিলে কে পড়ে থাকবে, প্রথমে √3 পড়ে থাকলো, তার পেছনে পড়ে থাকলো হচ্ছে -1, সেটাই সমান 60। তাহলে এবি সমান সমান কি পেয়ে গেলে হচ্ছে 60/√3 -1। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলে হচ্ছে এবির ভ্যালু। এবার দেখো এবির যে ভ্যালুটা পেলে এখানে √3 -1, আমরা কি তলায় √3 কখনো রাখি না, তাই তো? তাহলে এবির ভ্যালুটা কি পেয়েছো, এবির ভ্যালুটা পেয়েছো হচ্ছে 60/√3 -1। কিন্তু যেহেতু আমরা তলাতে রুট রাখি না, তাই জন্য আমরা কি করব, ওপর এবং নিচ বোথ সাইড আমরা √3 + 1, অর্থাৎ এটা কনজুগেট। কনজুগেট মানে যাতে আমরা রুটটাকে তুলে দিতে পারি, সেই জন্য আমরা কি করব, কনজুগেট দিয়ে এটাকে গুণ করব। গুণ করলে কি পাবো, এখানে 60 ব্র্যাকেটের মধ্যে √3 + 1 ডিভাইডেড বাই √3, আর এখানে 1 করলে কি পাবো, √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। সেটা থেকে কি পাই দেখো, সেটা থেকে পাই হচ্ছে 60, এখানে √3 + 1 ডিভাইডেড বাই 2 পেয়ে গেলাম। 2 দিয়ে এটাকে কাটলে 30 পাবো, তাহলে 30 এখানে পেয়ে গেলাম। অনেক সময় অঙ্কে √3 ভ্যালু বলে দেয়া থাকে, অনেক সময় অঙ্কে √3 ভ্যালু বলে দেয়া থাকে, আবার অনেক সময় থাকেও না। যদি বলে না দেয়া থাকে তুমি এভাবে অঙ্কটা ছেড়ে দিলেও তুমি উত্তর বলতে পারো, অথবা এটার ভ্যালু 1.723 তুমি বসিয়েও দিতে পারো। বসিয়ে দিলে কত হবে, 30 × 2.732 এটা পেয়ে গেলে, তাই তো? ঠিক আছে, এবার আমরা নর্মাল গুণ করে দিচ্ছি। কি করব, ভাবো 2732 আছে, তাকে 3 দিয়ে গুণ করছো, তাহলে 3 × 2 কত হলো 6, 3 × 3 কত হলো 9, 3 × 7 21-এর 1, হাতে 2 উঠে গেল, 3 × 2 = 6 আর 2 = 8, এখানে একটা 0, তিনটে সংখ্যার আগে 0 আছে, তাই আমি 81.960 লিখতে পারি, অথবা 81.96। এটার ইউনিটটা কি হবে, ইউনিটটা হবে হচ্ছে মিটার। তাহলে আমাকে জানতে চেয়েছে স্তম্ভটির উচ্চতা, তাহলে উত্তর লিখব যে স্তম্ভটির উচ্চতা হলো 81.96। আচ্ছা ইউনিটটা একবার চেক করে নি যে মিটারে আছে না সেন্টিমিটারে আছে। ইউনিটটা মিটারে আছে, তাহলে আলটিমেট ইউনিটটাও আমার মিটারেই হবে, 96 মিটার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করা গেল প্রত্যেককে যে কিভাবে অঙ্কটা হলো। কোন জায়গাটা, এই জিনিসটা যেটা করেছি সেটা হচ্ছে যে তুমি তো কুমারেশ নতুন, তোমার মনে হয় এখনো করণী যে চ্যাপ্টারটা সেটা মনে হয় তোমার হয়নি এখনো করণী। হ্যাঁ, ওই জন্যই তোমার একটু বুঝতে অসুবিধাও হবে, তাও আমি বেসিক বলে দিচ্ছি যে যখন ধরো 60/√3 - 1 আমার এসছে, তলাতে আমার √3 আছে, রাইট? তো তলাতে আমরা কখনো √3 রাখতে চাই না, মানে রুট দেয়া কোনো সংখ্যা সেটাকে আমরা তলাতে রাখবো না। তাই জন্য কি করছি, এই রুটটা হাঁটানোর জন্য, এটা a - b ফর্মে আছে, একটা a + b আমি নিয়ে চলে আসলাম, যাতে আমার একটা a² - b² ফরমেশন তৈরি হয়ে যায়। তখন কি হবে, যে স্কোয়ার চলে এলে এই রুটটা হটে যাবে, তাই জন্য আমরা √3 - 1 √3 + 1, যেটা a - b a + b ফরমেশনে আছে, অর্থাৎ সেটাই আমার কি তৈরি হয়, a² - b² দেয়। তাহলে তাই জন্য √3² - 1² করা হয়েছে। যখন নিচেকে ওটা দিয়ে গুণ করছো, ওপরটাকেও সেম সংখ্যা দিয়ে গুণ করতে হচ্ছে, তাই জন্য √3 + 1 ওপরে গুণ করা হলো। এবার নর্মাল যেমন ভ্যালু পুট করা হয়েছে, করে আমাদের উত্তর বের করা হয়েছে। এখানে একটা জায়গায়, এখানে যেখানটা এই লাইনটা করেছি, ডান দিকে তোমরা একটা থার্ড ব্র্যাকেট অন করে যেহেতু বা নিজের মতো লিখে দিতে পারো, আমরা জানি √3 = 1.732 এরকম ক্লোজলি, তো সেটা লিখে দিতে পারো। ঠিক আছে, ওকে, চলো পরের কোশ্চেনের দিকে যাই। পরের কোশ্চেন আছে হচ্ছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ বলে দিয়েছে।
তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু দেখতে কেমন হয়? দেখতে হয় এরকম আমাদের জন্মদিনের টুপির মতো লম্ব বৃত্তাকার শঙ্কু। তার কি বলেছে ভূমিটা কিরকম, ভূমিটা একটা সার্কেল, তাহলে সার্কেল যখন, তাহলে সার্কেলের ব্যাস বলে দিয়েছে আমার কাছে। তাহলে ব্যাস বলতে কি বোঝায়, সার্কেলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি সেটাকে আমায় ব্যাস বলে। তাহলে ব্যাস থেকে আমি কি পেতে পারি, আমি এখান থেকে আর এর ভ্যালু পেতে পারি, আর মানে রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাস থেকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা ব্যাসার্ধর ভ্যালু পেতে পারি। আরেকটা বলে দিয়েছে উচ্চতা, উচ্চতা বলতে কোনটা বলেছে, এটা আমার উচ্চতা, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে যদি আমরা একটা লম্ব টানি সেটা ভূমির মিড পয়েন্ট অবধি বা ভূমির সেন্টার অবধি, তাহলে সেটাকেই আমরা বলবো হচ্ছে উচ্চতা। এই উচ্চতার ভ্যালুটাও কত বলে দিয়েছে, 14 আমাকে বলে দিয়েছে। এবার আমাদের বার করতে হবে, কি বার করতে হবে, যে পার্শ্বতল, পার্শ্বতলের ফর্মুলা কি, পাই আর এল। এই এলটার মানে কি, এলটার মানে হচ্ছে স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা কোনটাকে বলে, এই যে ব্যাসার্ধের এই পয়েন্ট থেকে এইটা, এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনটাকে বলে হচ্ছে তির্যক উচ্চতা। এটাকে বলে হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা। ঠিক আছে, তাহলে তির্যক উচ্চতাটা আমাকে বার করতে হবে, করে আমাদের ভ্যালু বসিয়ে যদি প্রত্যেকটাকে 1.50 দিয়ে গুণ করলে আমরা আমাদের ফাইনাল অ্যান্সার পেয়ে যাব। এটাই হচ্ছে অঙ্কটার বেসিক আইডিয়া। এবার আমরা অঙ্কটাকে করতে শুরু করব। তাহলে কি লিখব, যে ভূমিতলের শঙ্কুর ভূমির ব্যাস কত বলে দিয়েছে, 21 মিটার। অতএব ভূমির ব্যাসার্ধ কত পাচ্ছি, 21/2 করে পেয়ে যাচ্ছি হচ্ছে 10.5, কি পেয়ে গেলাম 10.5 মিটার পেয়ে গেলাম। তাহলে আমরা জানি কি ব্যাসার্ধ সবসময় ব্যাসের অর্ধেক হয়, তাই জন্য ভূমির ব্যাসার্ধ 21কে 2 দিয়ে ভাগ করে এটা পেয়ে গেলাম। এবার কি বলা আছে, শঙ্কুর উচ্চতা বলা আছে, শঙ্কুর উচ্চতা বলা আছে। উচ্চতা কত বলা আছে, উচ্চতা বলা আছে হচ্ছে আমাদের কাছে 14 মিটার বলা আছে, 14 মিটার আমাদের উচ্চতা বলা আছে। তাহলে আমাদের বার করতে কি হবে, তাহলে আমরা জানি কি লিখবো এটা, যে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা তার যেটা স্কোয়ার সেটাই সমান সমান কি, সেটাই সমান সমান হচ্ছে ব্যাসার্ধের স্কোয়ার, ব্যাসার্ধর স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। সেটাই করলে আমরা কি পেয়ে যাব, তির্যক উচ্চতার সাথে সমান পেয়ে যাব। এবার আমরা কি করছি, এটাকেই আমরা ভ্যালুগুলো পুট করে দেবো, ভ্যালুগুলো পুট করে দিলে আমাদের তির্যক উচ্চতা বেরিয়ে চলে আসবে। তাহলে কিভাবে পাবো, চলো পরের স্লাইডে চলে যাই। তাহলে কি পাচ্ছি দেখো, তির্যক উচ্চতাটাকে আমি শর্টে লিখছি তির্যক উচ্চতা সেটা স্কোয়ার, কারণ এটার ভ্যালু আমরা জানি না, সেটার ভ্যালু কি পেয়ে যাচ্ছি এখানে, ব্যাসার্ধর ভ্যালু দেখো কোয়েশ্চেনে দেওয়া আছে 10.5, তাহলে লিখে দিলাম হচ্ছে 10.5 তার স্কোয়ার প্লাস তার সাথে কি পেয়ে যাচ্ছি উচ্চতা স্কোয়ার। উচ্চতা কত দেওয়া আছে, 14 দেওয়া আছে, তাহলে উচ্চতা যদি 14 দেওয়া থাকে তাহলে 14 আমরা এখানে স্কোয়ার লিখে দিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা তার স্কোয়ার যেটা, সেটা দেখো 10.5 যেটা আছে 10.5 কে আমি কি করতে পারি, যে ভগ্নাংশে পরিণত করতে পারি, অর্থাৎ 10⁻1/2, সেটাকে আমরা 21/2 লিখতে পারি। তাহলে 21/2 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার কত হয় 196, রাইট, 14 স্কোয়ার হচ্ছে 196। এবার আমরা যোগ করছি, কি পাচ্ছি 21 স্কোয়ার কত হয় 441/2 প্লাস 196 পেয়ে গেলাম। আচ্ছা 441/2 হবে না, কারণ 2 স্কোয়ার করলে 4 হবে, 2 এর স্কোয়ার করলে এখানে 4 পাবো। এবার কি পাচ্ছি, এটাকে নর্মাল রাখলেও হতো, 100.25 296.5 এরকম চলে আসছে। ঠিক আছে, চলো এবার আমরা দেখি কি পাওয়া যাচ্ছে, 441/4 চলে এলো
প্লাস 196, তাহলে 441 এর সাথে আমরা কি করব 4 এলসিএম নিয়ে নেব, এখানে পেয়ে যাব হচ্ছে 441 প্লাস কি পেয়ে যাচ্ছি 196 ইন্টু 4, 200 কে 4 দিয়ে গুণ করলে কত হয় 800, তার থেকে 16 বিয়োগ, 800 থেকে 16 বিয়োগ করলে কত পাচ্ছি 784, তাহলে 196 কে যদি 4 দিয়ে গুণ করি কত পাই 784। এবার দুটোকে আমরা কি করছি যোগ করে দিচ্ছি, তাহলে 4 এর সাথে 1 যোগ করলে কত হয় 5, এখান থেকে 8 এর সাথে 4 যোগ করলে কত হয় 12, 2 আবার হাতে 1, 7 আর 4 11 আর 1 12 চলে আসে, তাহলে 1225 ডিভাইডেড বাই কত থাকে ডিভাইডেড বাই 4 থাকে। এটা কি পেলাম, এটা তির্যক উচ্চতা স্কোয়ার পেলাম। তাহলে তির্যক উচ্চতাটা কি পাবো, তির্যক উচ্চতাটা পাবো হচ্ছে √1225 ডিভাইডেড বাই 4। তাহলে 1225 মানে কি, দেখো লাস্টে 25 আছে, তার মানে একটা 5 আসবে, আর এখানে 12 আছে, 12কে আমরা কি করব পরপর দুটো সংখ্যার গুণে ভেঙে নেব। 12কে কিভাবে ভাঙতে পারি 3 ইন্টু 4 এ ভাঙতে পারি, তাহলে কি হয়ে যাবে এটা 35/4। তাহলে এটা কি পেয়ে গেলাম, এটাই পেয়ে গেলাম হচ্ছে আমাদের তির্যক উচ্চতা, যেটা আমরা মিটারে রেখে দিলাম। অর্থাৎ তির্যক উচ্চতা বলতে কি এল এর যে ভ্যালুটা সেটা আমরা পেয়ে গেলাম 35/4। এবার আমরা কি বার করব, যে পার্শ্বতলের, তাহলে শঙ্কুর বাই আচ্ছা 2 হবে, হ্যাঁ হ্যাঁ 4 এর রুট করে, হ্যাঁ 1225, হ্যাঁ ঠিক আছে বাই 2। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত পেলাম, ফার্স্টে হচ্ছে ফর্মুলাটা লিখে নিলাম। ফর্মুলাটা কত, ফর্মুলাটা হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু কি লিখতে পারি, ইন্টু লিখতে পারি তির্যক উচ্চতা, লিখে নিলাম। তাহলে এরপরে কি পরের পাতা দিয়ে চলে যাচ্ছি, তাহলে পাই এর ভ্যালু কত 22/7 ইন্টু, তারপরে কি আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধর ভ্যালু কত পেয়েছি 21/2 পেয়েছি, আর এটার ভ্যালু কত পেলাম 35/2, 35/2 পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমার পার্শ্বতল, পার্শ্বতলের ক্ষেত্রফল এটা। এবার আমরা কাটাকুটি করতে পারি, তাহলে কাটাকুটি করে কত পাবো 7 দিয়ে কাটলে এটা 3 পাচ্ছি, তাহলে 22 এটাকে কাটলে 11 পাচ্ছি, তাহলে কত পাচ্ছি 33 ইন্টু 25/2, তাহলে কত পেলাম 33 ইন্টু 25, এই সরি 35, আর কেউ থাকছে না তো, 33 ইন্টু 35/2 পেয়ে যাচ্ছি। 33 ইন্টু 35/2 আরো সোজা করে নেওয়া যায় ক্যালকুলেশনটাকে, এত জটিলে যাব না। কি করে নিলাম 11 ইন্টু 35কে 3 দিয়ে গুণ করে নিলাম 105/2 রাখলাম। তাহলে এবার কি করতে পারছি, এবার হচ্ছে যে এটাকে 105 দিয়ে গুণ করা সোজা, 1050, 1050 এর সাথে আরো একবার 105 যোগ করে দিলাম, তাহলে কত হয়ে গেল 1155, 1155/2। সেটাকে এবার আমরা এটাই রাখছি আপাতত 1155/2। ক্ষেত্রফলের ইউনিট কি হবে, ক্ষেত্রফলের ইউনিট হচ্ছে বর্গ মিটার, ঠিক আছে। এবার 1 বর্গ মিটার রং করতেই বলেছে তো, প্রতি বর্গমিটার রং করতে, তাহলে 1 বর্গমিটার রং করতে খরচা কত, রং করতে খরচা হয় 1.5 টাকা, 1.5 টাকা অথবা বা অর দিয়ে 3/2 টাকা। তাহলে এবার আমায় জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে হচ্ছে 1055/2 বর্গমিটার রং করতে খরচা হয় কত 1055/2 ইন্টু কি পাবো ইন্টু 3/2। তাহলে এখান থেকে কি পাবো 5 3 15 5 হাতে 1, 5 3 15 1 16 6 হাতে 1, 3 1 3 আর 1 4, 3 1 3, ঠিক আছে 3465 পেয়ে গেলাম। 5 3 15 5 হাতে 1, 5 3 15 16 6 হাতে 1, 3 1 3 1 4, 3 1 3 ডিভাইডেড বাই 4 পেলাম। এটাকে যদি ভাগ করি আমরা 4 8 32, 2 6 মানে 4 6 24, 2 5
মানে 4×6 = 24.25 টাকা পেয়ে গেলাম এটাই। তাহলে আমাদের উত্তর কি লিখব, যে শঙ্কুর পার্শ্বতল রং করতে 866.25 টাকা দরকার। ঠিক আছে, আমরা অঙ্কটাকে কমপ্লিট করলাম। দেখে নাও, কোনো রকম কিছু প্রবলেম থাকলে জিজ্ঞেস করে নাও, যদি কারুর কিছু অসুবিধা হয় আদৌ বুঝতে। তাহলে কি পেলাম, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাস বলে দিয়েছিল, উচ্চতা বলে দিয়েছিল, এবং কত খরচা পড়বে সেটা আমায় জানতে চেয়েছে। তাহলে আমরা কি করেছি, তির্যক উচ্চতা বার করেছি, এবং তির্যক উচ্চতা বার করে সেখান থেকে সেটাকেই গুণ করে দিয়েছি, গুণ করে আমাদের ফাইনাল উত্তর আমরা পেয়ে গেছি। চলো পরেরটায় যাই। পরের কোশ্চেন, টাওয়ার কেটে যাচ্ছিল, বলো। 1225 থেকে তুমি বর্গমূল করে করতে পারো। বর্গমূল করার দুখানা মেথড আছে, একটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে করতে পারো, একটা হচ্ছে মাথায় লিখে লিখে করতে পারো ভাগ মেথডে, ঠিক আছে। আর আরেকটা করতে পারো হচ্ছে, দেখে নাও 25 আছে এখানে, 25 যখনই থাকবে তার মানে যে কোনো সংখ্যার লাস্টে 5 হতে হবে, কারণ 5 স্কোয়ার 25 হয়, তাই এখানে 5 লিখে দিয়েছি। আরেকটা কি করবে, আগে যে সংখ্যাটা আছে তার 25-এর আগে যে সংখ্যাটা আছে সেটাকে চেষ্টা করবে দুটো সংখ্যার গুণফলে আনার, পরপর দুটো সংখ্যার গুণফলে, অর্থাৎ পরপর দুটো, যেমন 3 আর 4-এর গুণফলে আমরা এটাকে আনতে পেরেছি, তাই জন্য যে ছোট সংখ্যা সেটাকে আমরা এখানে প্লেস করে দেবো। তাহলে 3, 5 তাই জন্য চলে এলো। ঠিক আছে, তুমি চাইলে এখানে 1225 এরমভাবে লিখে সেটাকে ফ্যাক্টরাইজ করতে পারো, এরকম 2 2 লিখে করে নিলে তাহলে কত হয়, প্রথমে 3 দিয়ে যাবে, 3 3 9 আসে, এখানে 3 নামলো, এখানের এই 2 5 দুজন নেবে চলে এলো, আবার 3-এর ডাবল এখানে আসে 6, 6-এর পাশে যদি 5 বসাও, দেখো 65-কে 5 দিয়ে গুণ করলে 325 হয়, তাই এইভাবেও তুমি দেখাতে পারো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। চলো পরেরটায় চলে যাই। রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন, 1/3 20% ক্ষতিতে, তারপর কি আছে 2/5 25% লাভে বিক্রি করলেন, শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে। এটা তোমাদের অঙ্ক আছে, এই অঙ্কটাকে এক্স ধরেও করা যায়, আবার নর্মাল ভাবেও করা যায়। চলো আমরা অনেক অঙ্ক এক্স ধরে করেছি, এই অঙ্কটাকে আমরা একটু নর্মাল ভাবে করি, মানে পাটিগণিত মেথডে করি। আর এক্স ধরতে ভালো লাগছে না, বারবার কতবার জীবনে এক্সকে টানবো। যাই হোক, বাহ দারুণ দেখতে লাগছে, হ্যাঁ হেভি দেখতে লাগছে। আচ্ছা, তাহলে আমাদের কি আছে, রবিন কাকু 3000 টাকার চাল কিনেছে, তাই তো। তাহলে 3000 টাকার যদি চাল কিনে থাকে রবিন কাকু, তাহলে কি করব, তার মধ্যে 1/3 20% ক্ষতিতে বিক্রয় করেছে। তাহলে 3000 টাকার চাল, তাহলে মোট চালের পরিমাণ, স্যার একটু জলের বোতল ভরে আনবেন একটা। মোট চালের পরিমাণ কত হচ্ছে, 3000 টাকা। ঠিক আছে, তাহলে 1/3 চাল, 1/3 চালের ক্রয় মূল্য কত, 1/3 চালের ক্রয় মূল্য কি আছে, 1/3 ইন্টু 3000 করে দিলাম। তাহলে 1/3 ইন্টু 3000 করলে কত পাবো, 1000 টাকা। তাহলে যে 1/3 চালটা আছে সেই 1/3 চালের আমরা কি পেয়ে গেলাম, ক্রয় মূল্যটা কত পেলাম, 1000 টাকা পেয়ে গেলাম। এবার কি করেছে, এই চালটাকেই 1/3 চালটাকে 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে 20% ক্ষতিতে হলে কি হবে, যে আমরা বিক্রয় মূল্যটা সেখান থেকে পেয়ে যাব, রাইট। তাহলে কিভাবে বার করব, তোমরা করো দেখি। বাহ, কি করে করলে,
তাহলে 1/3 চাল 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। অতএব 1/3 চালের বিক্রয় মূল্য আমরা কি করে বার করি? আমরা বার করি হচ্ছে ক্রয় মূল্যকে রাখি, ক্রয় মূল্যকে ইনটু করি, কি করি দেন 100 মাইনাস কি করি ক্ষতি ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য থেকে কি করব, ক্রয় মূল্যকে 100 মাইনাস ক্ষতি ডিভাইডেড বাই 100 যেই করে দেবো, ডাইরেক্টলি আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। ক্রয় মূল্য কত আছে 1000 টাকা ইন্টু 100 মাইনাস ক্ষতি কত আছে 20 টাকা ডিভাইডেড বাই 100 করে কত পাচ্ছি, এখান থেকে পাবো 10, এখান থেকে পাবো 80, তাহলে কত পেলাম 800 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কুমারন না কি কি নাম ছিল বলে গেছি, হ্যাঁ কুমারেশ, তাহলে কুমারেশ আমাদের ঠিক বলেছিলে 800 টাকায়। এরপরে আমরা কি আছে দেখো 2/5 চাল 25% লাভে বিক্রি করেছে, তাহলে 2/5 যে চাল আছে 2/5 চালের ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে হচ্ছে 2/5 ইন্টু 3000 ছিল, তাহলে 2/5 চালের ক্রয় মূল্য হচ্ছে 2/5 ইন্টু 3000, আরেকটা জিরো হবে, তাহলে 3000 করলে এখানে কত পাচ্ছ কাটাকুটি করে, এখান থেকে পাচ্ছ হচ্ছে 600, 600 ইন্টু 2 করলে পাই আমরা 1200 টাকা। খুব ভালো কথা। এবার কি করেছে 2/5 চালকে 2/5 চাল কি করেছে 25% লাভে বিক্রয় করে। তাই তো, তাহলে 2/5 চালের বলে ফেলো বিক্রয় মূল্য কত, চালের বিক্রয় মূল্য, সুন্দর। তাহলে কি পেলাম, সেম জিনিস ফর্মুলাটা আরেকবার তোমরা লিখে নিও, সেখানে মাইনাস করেছিলাম ক্ষতিটাকে, এখানে লাভটাকে কি করব যোগ করব, তাহলে লাভটাকে যদি যোগ করি তাহলে কি পাবো, যে এখানে 1200 ছিল ইন্টু 100 প্লাস 25 ডিভাইডেড বাই 100, তাহলে কি পেয়ে যাব দেখো এখানে দুটো জিরো কেটে যাচ্ছে, দুটো জিরো কেটে গেলে 125কে 12 দিয়ে গুণ, তাহলে 125কে 12 দিয়ে গুণ করলে কত হয়, 125কে 12 দিয়ে গুণ করলে হয় তোমার 1500 টাকা পেয়ে গেলাম। তাহলে কি 2/5 চালেরও বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার যে বাকি চাল আছে, বাকি চালের ক্রয় মূল্য কত, বাকি চালের ক্রয় মূল্য দেখো 3000 টাকার টোটাল চাল ছিল, টোটাল চাল থেকে 1200 টাকার চাল তুমি অলরেডি বিক্রি করে দিয়েছো, তার আগে 1000 টাকার চাল বিক্রি করে দিয়েছিলে, তাহলে যে চালটা পড়ে রইলো সেই চালের ক্রয় মূল্য কত হলো 2200, যদি বাদ দিয়ে দাও তাহলে 800 টাকা দাঁড়াবে কি না, তাহলে 800 টাকা বাকি চালের ক্রয় মূল্য দাঁড়ালো। এবার তুমি কি করেছো, যে আর কি বিক্রি করেছে সে মোটের ওপর কি করতে চাইছে, মোটের ওপর 10% লাভ করতে চেয়েছে, তাই তো, মোটের ওপর 10% লাভ করতে চাইছে। মোটের ওপর 10% লাভ করতে হলে তার মোট বিক্রয় মূল্য হবে কত হবে, সেম একই টেকনিক ইউজ করব, যে এখানে 3000 রাখবো, 3000কে গুণ করব কত দিয়ে 10% লাভ বলেছে, তার মানে 100 প্লাস 10 ডিভাইডেড বাই 100 করলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো তো 3300 টাকা পেয়ে যাচ্ছ কিনা,
কারণ 100 দিয়ে দুটো জিরো কেটে যাবে, 30 পড়ে থাকবে, এখানে পেয়ে যাবো হচ্ছে 110, 110কে 30 দিয়ে গুণ করলে 3300 টাকা আমরা পেয়ে যাচ্ছি। তার মানে যে বাকি চালটা তোমার 800 টাকা আছে, এবার সেই চালটাকেই বিক্রি করতে আমার কত টাকায় হবে। তাহলে মোটের উপর 10% লাভ করতে হলে বাকি চালের বিক্রয় মূল্য হবে কত হবে? বিক্রয় মূল্য আমার টোটাল বিক্রয় মূল্য করতে হবে কত? 3300। সেখান থেকে অলরেডি একটা 1500 টাকায় বিক্রি করেছো, আর আরেকটা বিক্রি করেছো 800 টাকায়। তাহলে যেটা পড়ে রইলো সেটা কত হচ্ছে? 1500 আর 800 2300, মানে হচ্ছে 1000 টাকা পড়ে রইলো। ঠিক আছে, অতএব 800 টাকা যেটার ক্রয় মূল্য ছিল সেটাকেই তোমায় 1000 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 800 টাকার চালটা যদি 1000 টাকায় বিক্রি করতে হয়, অতএব বাকি চালের লাভ কত থাকছে? লাভ 1000 টাকা বিক্রয় মূল্য, 800 টাকা ক্রয় মূল্য, তাহলে কত পড়ে থাকবে? 200 টাকা পড়ে থাকবে। তাহলে এই 200 টাকাটাই কি করতে হবে আমায়? প্রফিট। তাহলে লাভের শতকরা ভাগ কত? সেটা হচ্ছে আমরা কি জানি? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। তার মানে কি হয়? লাভ কত? লাভ হচ্ছে 200 টাকা ডিভাইডেড বাই ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা ইন্টু হচ্ছে 100। তাহলে কত পেয়ে যাব হচ্ছে? সেটাও আমি পেয়ে গেলাম হচ্ছে 20%, এই 25%। ঠিক আছে, তাহলে উত্তর লিখবো কি? উত্তর চেয়েছেটা কি দেখে নাও ভালো করে আরেকবার। উত্তরটা চেয়েছে শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে। তাহলে কি লিখবো? শতকরা 25% লাভে বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেল। চলো পরের অঙ্কের দিকে চলে যাই। কারুর কোনো ডাউট আছে? কারুর কোনো ডাউট? ওকে, চলো পরের অঙ্কে চলে যাই। এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, যারা যারা আছো তারা তারা নিজেদের মতো করে চেষ্টা করো একটু। দেখে নাও, কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি। একটা সাইকেল আরোহীর কাছে কি আছে? এরকম একটা সার্কেল আছে, কারণ বলেছে বৃত্তের ভিতর এবং বৃত্তের বাইরের ধার বরাবর। তো এটা হচ্ছে ভিতর আর এটা হচ্ছে ধরে নাও বৃত্তের বাইরে। ঠিক আছে, এই ধার বরাবর যখন সে একবার ঘুরে আসছে তখন তার সময়ের অনুপাত কত? একটা জায়গায় 20 রেশিওতে আছে, আমি টি দিয়ে গুণ করে নিলাম। আর এটাকে কি বলতে পারি? যেটা ভেতরে আছে সেটাকে 19t বলতে পারি। টোটালটা ঘুরে আসতে সময়ের অনুপাত বাইরেরটায় 20t, ভেতরেরটায় 19t। আরেকটা জিনিস বলা আছে যে কি কোনোটা 5 মিটার চওড়া, মানে এখান থেকে এটা কি বলা আছে? এখান থেকে এটা 5 মিটার চওড়া বলা আছে। এবার কোশ্চেনটা জানতে চেয়েছে যে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, সেটা আমাকে জানতে হবে। অর্থাৎ এখান থেকে যদি একটা লাইন এরকম টানি যেটা সেন্টার দিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে ব্যাস। তাহলে এই ব্যাসের কত দৈর্ঘ্য সেটা আমাকে বার করতে হবে। তাহলে কিভাবে করব আমরা অঙ্কটা? চলো শুরু করি। ধরি ভিতরের ব্যাসার্ধ যেটা আমাকে কোয়েশ্চেনে চাইবে উত্তর, আমরা চেষ্টা করব সেটাকেই এক্স ধরে নেওয়ার। তাহলে ভিতরের ব্যাসার্ধ কত?
সেটাকে ধরে নিচ্ছি এক্স ধরতে পারো, বা আমরা এখানে যেহেতু ব্যাসার্ধ নিয়ে কাজ করছি আমরা R1 ধরে নিলাম। তাহলে ভিতরের ব্যাসার্ধ কত? R1। বাইরের পথ, তাহলে বাইরে কি বলা আছে? 5 মিটার চওড়া। বাইরের পথটি 5 মিটার চওড়া, অতএব বাইরের ব্যাসার্ধ কত হবে? বাইরের ব্যাসার্ধ আমি বলতে পারি সেটা কত হবে। বাইরের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে কত? R1, তার সাথে আমি 5 যোগ করে দিলাম, R1 প্লাস 5 মিটার আমি বলতেই পারি, কোনো অসুবিধা নেই। এবার ভিতরের পথটির পরিধি, পরিধি কত পাচ্ছি? দেখো তো পরিধির ফর্মুলা কি? 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ। তার মানে কি পেয়ে গেলাম? 2 ইন্টু পাই ইন্টু R1। 2 পাই R1 ভিতরের পথটার পরিধি, আর বাইরের পথটির পরিধি কত পাবো? সেম 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ। কত পেলাম? 2 পাই ইন্টু ব্র্যাকেটের মধ্যে R1 প্লাস 5 লিখতে পারি, তাই তো? R1 প্লাস 5 লিখতে পারি এটা। এবার আমি কি দেখছি যে দেখো বাইরের পথটা যেতে যা সময় লাগছে, ভেতরের পথটা যেতেও কি হচ্ছে যে তার থেকে সময়ের অনুপাত আমায় বলে দিয়েছে। তাহলে সময়ের অনুপাত যদি আমাকে বলে দেয় তাহলে আমি কি করতে পারি যে বাইরের পথটা যেতে অর্থাৎ 2 পাই আর প্লাস 1, মানে এটাই হচ্ছে আমার বাইরের পথ, এটা যেতে যে সময় লাগবে, আর এটা হচ্ছে আমার ভেতরের পথ 2 পাই স্মল, মানে আরেকটা R1। তাহলে এই দুজনের শেষ সময়ে যাচ্ছে যে স্পিড যদি সেম থাকে, অর্থাৎ স্পিড যদি সেম থাকে, ডিস্টেন্স এবং টাইম কি হয় যে যত বেশি সময় যাবে তত বেশি দূরত্ব যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে স্পিডের বাংলা কি? হ্যাঁ, বেগ স্থির হলে সময় ও দূরত্ব কি হচ্ছে? সমানুপাতিক। বলতেই পারি এটা বেগ যদি সমান হয়, এই বেগ যদি স্থির হয় তাহলে সময় এবং দূরত্ব কি হয়ে যায়? সমানুপাতিক হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি করলাম? প্রশ্নানুযায়ী লিখলাম। লিখে আমরা কি বলতে পারি? বলতে পারি হচ্ছে 2 পাই, এখানে R1 প্লাস 5 রাখলাম, তলায় 2 পাই কি লিখলাম? শুধু R1 রাখলাম, সেটাই সমান 20/19 বলতে পারি। কারণ কি যে আমরা এখানে দুটো ডিস্টেন্সের কি করলাম? রেশিও নিলাম, এটা বাইরের এটা ভেতরের। তাহলে বাইরেরটার সময় 20 লেগেছে, ভেতরেরটার সময় 19 লেগেছে, তাই জন্য 2 পাই R1 প্লাস 5 এটা করলাম। দেখো 2 পাই কেটে বেরিয়ে যায়, কে পড়ে থাকে? 19 R1 প্লাস 19 5 95 ইজিক্যাল টু 20 R1 পেয়ে যাই। এখান থেকে যদি শুধুমাত্র R1টাকে ওদিকে নিয়ে যাই তাহলে 20 R1 মাইনাস 19 R1 সমান সমান 95। অতএব R1 সমান সমান কত পেয়ে গেলাম? 95, কারণ দুটো থেকে বিয়োগ করলে R1 এর ভ্যালু 95 পাই। তাহলে ভিতরের ব্যাসার্ধ সমান কত পেলাম? 95 মিটার পেলাম। তাহলে ব্যাস কত পাবো? আমরা জানি কি হয়, ব্যাস সমান সমান 2 ইন্টু ব্যাসার্ধ হয়, তাহলে 2 ইন্টু 95 হয়ে গেল, সমান সমান 190 পেয়ে গেলাম মিটার। উত্তর লিখে দেবো। এবার উত্তরটা কি লিখবো? যে পার্কটির ভিতরের ব্যাস 190 মিটার। চলো গল্প
শেষ। ঠিক আছে, তাহলে আশা করি প্রত্যেকটা অঙ্ক বোঝা গেছে। নেক্সট ক্লাসে আবার আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করব। আজকের মতো এখানেই শেষ করলাম।